এই গল্পটা শুরু হয় আর গল্প শুরুর দিকে আমরা জোয়ানকে দেখি। সে এক গরিব ছেলে যে নিজের অ্যাপার্টমেন্টের ভাড়াটুকু ঠিক মতো দিতে পারে না। সে একজন শিল্পী এবং তার আঁকা ছবিগুলো থেকে সামান্য কিছু টাকা আসে, কিন্তু সেটা এতটুকুও নয় যাতে তার পেট ভরে। আমরা তাকে রাস্তা ধারে বসে এক মেয়ের ছবি আঁকতে দেখি। পেন্টিংটি শেষ হলে মেয়েটি চমকে যায়। যখন জোয়ান নতুন আরেকটি ছবি শুরুই করবে তখন সেখানে একটি দামি গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে বসে আছে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি, আর জোয়ানের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো তার সাথে বসে আছে জোয়ানের এক্স গার্লফ্রেন্ড। এই ধনী লোকটি ইচ্ছে করে তার এক্স গার্লফ্রেন্ডের সামনে জোয়ানকে অপমান করে। সে তার দিকে টাকা ছুড়ে দিয়ে ঠাট্টা করতে থাকে, এই নে, এটা তো সারাদিনের রোজগারের থেকেও বেশি। এরপর সে জোয়ানের মুখের উপরে হেসে ওঠে। অপমানে লজ্জিত হয়ে জোয়ান তার পুরনো কাপড় চোপড় জিনিসপত্র তুলে নিয়ে ভাঙাচোরা গাড়িতে করে চলে যায়। সত্যি বোঝাই মুশকিল সে গাড়ি চালাচ্ছে নাকি গাড়ি তাকে টেনে নিয়ে যাচ্ছে। জোয়ান তার গ্রামে ফিরে আসে, যেখানে শিল্পী গ্যালারি মালিকদের বাস। বলতে গেলে এটা শিল্পীদের আড্ডার জায়গা। বাড়ি ফেরার পথে দেখা হয়ে যায় বাড়িওয়ালার সঙ্গে, যে তার কাছে গত মাসে ভাড়ার টাকা চায়। বিরক্ত হয়ে জোয়ান তার মুখের উপরে ভাড়ার টাকা ছুড়ে দেয়, কিন্তু যাওয়ার সময় বাড়িওয়ালা বলে এটা তো গত মাসের টাকা, এই মাসের টাকা এখনো বাকি। জোয়ান নিরুপায় হয়ে উত্তর দেয়, পরে দিয়ে দেব। এটা শোনা মাত্রই বাড়িওয়ালা রাগ হয়ে তার দিকে পানির বোতল ছুঁড়ে মারে। এখন তোমাদের মনে হতে পারে জোয়ানও বুঝি বোতলটা পাল্টা ছুঁড়ে মারবে, তাই না? কিন্তু না, আমাদের প্রিয় জোয়ান বোতলটা তুলে নিয়ে গিয়ে নিজে প্লাস্টিক বোতলে কালেকশনে রেখে দেয়, যেগুলো সে প্রতি মাসে শেষে বিক্রি করে। বাড়িওয়ালা তাকে ঠাট্টা করে বলে এটাই তো গরিবের লজিক। সে জোয়ানের প্লাস্টিক ও ক্যান জামানের বিষয়টা নিয়ে হাসাহাসি করতে থাকে। যদিও যারা এই কাজ করে না তাদের আমরা সম্মানের চোখেই দেখি। এরপর জোয়ান যায় তার স্বপ্নের গ্যালারিতে, যেখানে একদিন সে নিজের আঁকা ছবিগুলো প্রদর্শনী করতে চায়। প্রতিদিনের মতো সে গ্যালারি মালিকের কাছে স্পন্সরশিপের অনুরোধ চায় এবং সামান্য কিছু টাকাও দেয়, কিন্তু মালিক হেসে উঠে বলে এটা তো 1 স্কোয়ার মিটার জায়গার জন্য যথেষ্ট নয়। মালিক কথা বলে সেখান থেকে উপরে চলে যায়। জোয়ানও তার পিছু পিছু যায় এবং নিজের আঁকা ছবিগুলো দেখানোর জন্য বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু মালিক রাগ হয়ে জবাব দেয় তোমার আর্টগুলো একদম বাজে। জোয়ান নিজেকে নিয়ে গর্ব করতে গিয়ে বলে আমি আগের থেকে অনেক বেশি ভালো করছি, আর আমার গার্লফ্রেন্ড টিয়ানো খুব ইমপ্রেস হয়েছে। এখন কথা হচ্ছে টিয়ানা শোনে অন্ধ, চোখের সমস্যার কারণে বহু বছর আগে সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে। মালিক ঠাট্টা করে বলে তুমি তোমার অন্ধ গার্লফ্রেন্ডের কথা বিশ্বাস করছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এরপর মালিক পাশের একটি আলোর ছবির দিকে তাকিয়ে বলে এটা দেখো, এটাকে দেখলেই আমার ক্ষুধা লেগে যায়, এতটাই জীবন্ত হয়েছে। এতে জোয়ানের হৃদয় ভেঙে যায়, সে আর কিছুই বলতে পারে না। এদিকে টিয়ান চোখে দেখতে পায় না বলে সে একটি মেসাজ থেরাপিস্ট হিসেবে কাজ করে, কিন্তু এই কাজ করতে গিয়ে তাকে হয়রানির মুখে পড়তে হয়। লোকজন তার অন্ধত্বের সুযোগ নিয়ে তাকে হয়রানি আর বিরক্ত করে। একদিন জোয়ান এই হয়রানির দৃশ্য দেখে ফেলে খুবই ফেটে পড়ে। সে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেয়, ঠিক সেই আচরণ তাদের সাথে করে যারা টিয়ানার সাথে করেছিল। সে তাদের বলে এবার বুঝেছো ওই গরিব মেয়েটার কেমন লাগে। জোয়ান ভেবেছিল তারা হয়তো তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু না, উল্টো তারা সবাই মিলে জোয়ানকে মারধর করে। মার খেয়ে আহত অবস্থায় জোয়ান বাসায় ফিরে আসে। বাসায় এসে টিয়ান খুব যত্ন নিয়ে তারা ক্ষতগুলো পরিষ্কার করে দেয়। জোয়ান নিজেকে নিয়ে গর্ব করে বলে আমি ওদের অনেক পিটিয়েছি। টিয়ান বলে হ্যাঁ, আমি তাদের ব্যথার চিৎকারও শুনতে পেয়েছি। সে তো জানেই না আসলে ওরা নয়, চিৎকার করেছিল জোয়ান নিজেই। এরপর জোয়ান টিয়ানকে একটি উপহার দেয়, একজোড়া নতুন জুতোগুলো পেয়ে টিয়ান ভীষণ খুশি হয়। দুজনে মিলে কিছুক্ষণ নাচে। যখন জোয়ান তাকে কিস করার জন্য কাছে টেনে আনে, ঠিক তখনই হঠাৎ টিয়ান ঘরে আরেকজনের উপস্থিতি টের পায়। সে একটু চমকে উঠে বলে কে? জোয়ান দ্রুত বলে ওঠে আমার এক বন্ধু, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এখন আমার সাথে থাকছে। এরপর সে তার বন্ধুকে চোখ বন্ধ করতে বলে, কিন্তু টিয়ান অস্বস্তিতে পড়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর জোয়ান এবং তার বন্ধু ছাদে বসে ড্রিঙ্ক করতে থাকে। তারা এতটাই বেশি ড্রিঙ্ক করে যে শেষ পর্যন্ত সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। ঠিক তখনই হঠাৎ একটি স্পেসশিপ তাদের মাথার উপর দিয়ে চলে যায়। জোয়ান হঠাৎই ঘুম থেকে উঠে তার বন্ধুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার বন্ধু এত বেশি মাথা যে পুরোপুরি অজ্ঞান হয়ে রয়েছে। এদিকে স্পেসশিপটি তাদের মহল্লার উপরে ঘুরতে থাকে। তখন জোয়ান দেখতে পায় কার্টুন ক্যারেক্টারের মতো দেখতে একটি মেয়ে স্পেসশিপ থেকে নেমে আসছে, আরো দুজনকে নামতেও বলছে। দেখে মনে হচ্ছে তারা কিছু আঁকতে এসেছে। জোয়ান তাড়াহুড়া করতে গিয়ে তাদের ছবি তোলার চেষ্টা করে, কিন্তু বোকামি করে ক্যামেরার ফ্ল্যাশ অন করে ফেলে। এতে এলিয়েনরা তাকে দেখে ফেলে। এক মুহূর্তের মধ্যে তারা স্পেসশিপ নিয়ে গায়েব হয়ে যায়। কিন্তু তারা চলে যাওয়ার পর জোয়ান লক্ষ্য করে তারা কিছু একটা ফেলে গেছে। কাছে গিয়ে দেখতে পায় একটি কলম। যেহেতু সে নিজেও একজন আর্টিস্ট, তাই কলমটি নিজের কাছে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে সবকিছু মনে মনে বলতে থাকে। তার বন্ধু তাকে দেখে ঠাট্টা করে বলে তুই কি মরেছিস নাকি ঘুমিয়ে আছিস? জোয়ান ছাদের এই অদ্ভুত ঘটনাগুলো বন্ধুকে বলা শুরু করে। আশ্চর্যের বিষয় হলো বন্ধু তার কথাগুলো শেষ করার আগে কথা বলে ওঠে। এত জোয়ান আরো বেশি অবাক হয়ে যায়। সে বাবা হয়তো তার বন্ধু ঘটনাটা দেখেছে, কিন্তু না, তার বন্ধু বলে ওঠে গত রাতে তুই ঘুমের মধ্যে বিড়বিড় করছিলি। জোয়ান ঘুমানোর আগে 3টি এলিয়েনের ছবিও এঁকেছিল। সে হতাশ হয়ে যায় কারণ তার বন্ধু তার কোনো কথাই বিশ্বাস করবে না। এরপর জোয়ান রাস্তার ধারে বসে ছবি আঁকে। মাঝ পথে তার রং
শেষ হয়ে গেলে সে শুটিং রক খুঁজেও পায় না। ঠিক তখনই তার গত রাতে পাওয়া সে এলিয়েনের কলমটার কথা মনে পড়ে। সে পেন্টিংটা শেষ করতে কলমটা ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে অন্য একটি কাগজে পরীক্ষা করার জন্য কিছু আঁকে এবং অবাক হয়ে দেখে তার আঁকা বস্তুটি সত্যি হয়ে যাচ্ছে। নিশ্চিত হবার জন্য সে একটি আপেল আঁকে এবং সেটিও বাস্তবে রূপ নেয়। আনন্দে আত্মহারা হয়ে সে আপেলটা খেয়ে দেখে বেশ সুস্বাদু, একদম আসল আপেল। সে আনন্দের সাথে সে বাকি অংশটা পকেটে রেখে দ্রুত বন্ধুর কাছে ছুটে যায় সব জানাতে। সে বন্ধুকে আপেলের বাকিটুকু দেখিয়ে বলে, এটা আমি নিজে বানিয়েছি। কিন্তু তার বন্ধু কিছুতেই বিশ্বাস করে না। উল্টো সে আপেলটা খেতে খেতে বলে, কি সব পাগলামি করছিস, তোর হাসপাতালে যাওয়া দরকার। নিজের কথা প্রমাণ করার জন্য জুয়ানও মরিয়া হয়ে ওঠে। বন্ধুর কাছে নিজের কথা প্রমাণ করতে জুয়ান একটি সোনার বার আঁকে, কিন্তু এবার তার আঁকা বস্তুটি সঙ্গে সঙ্গে বাস্তবে রূপ নেয় না। এটা দেখে বন্ধু তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। বিরক্ত হয়ে সে কাগজটা জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে বাহির থেকে একজন বয়স্ক লোকের চিৎকার শোনা যায়। কাগজটি তার মাথায় পড়েছিল। তিনি রাগে চিৎকার করে বলতে থাকেন, কে রে আমার মাথায় পাথর ছুঁড়েছে। কিন্তু পরক্ষণে তিনি মাটিতে একটি সোনার বার দেখতে পান। সুযোগ বুঝে তিনি সেটা পকেটে ভরে নেন, এমন ভাবে চলে যান যেন কিছুই ঘটেনি। এখন জুয়ানের বন্ধু বুঝতে পারে এবং বিশ্বাসও করে যে কলমটি সত্যিই ম্যাজিক। সে উত্তেজিত হয়ে বলে, একটা বড় সোনার বার আঁকো। জুয়ান আঁকে এবং দুজনেই ভয় পেয়ে ওঠে, কারণ তারা থাকে ছোট্ট একটা ঘরে। জুয়ান একটি বড় প্রাসাদ আঁকে। মুহূর্তের মধ্যে শহরের মাঝখানে বিশাল সেই প্রাসাদ বাস্তব হয়ে ওঠে। শহরের লোকজন অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। পুলিশ ঘটনাস্থলে এসে অবাক হয়ে বলে, মাত্র 5 মিনিট আগেও এখানে কিছুই ছিল না, এত বড় প্রাসাদ এলো কিভাবে। তারা প্রাসাদের দরজা খোলার খুব চেষ্টা করতে থাকে। তখনই জুয়ান আর তার বন্ধু বুঝতে পারে যে তারা বড় ভুল করে ফেলেছে। জুয়ান ছবিটি মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু সে জানে না কিভাবে। এ সময় কলমটিতে একটি বোতাম দেখতে পায়। সে বোতামটি চাপতে প্রাসাদটি সবার চোখের সামনে থেকেই গায়েব হয়ে যায়। লোকজন আবারও অবাক হয়েই দাঁড়িয়ে থাকে। এদিকে ঘরে ফিরে বন্ধু উত্তেজিত হয়ে বলে, চলো এবার আমরা 200 মিলিয়ন টাকা বানাই। সে নিজে টাকার সংখ্যা আঁকে, কিন্তু সেটা কাজে আসে না। এতে সে হতাশ হয়ে জুয়ানকে দোষারোপ করতে থাকে। এরপর হঠাৎ জুয়ান ও তার বন্ধুকে ক্লাউনের মতো অদ্ভুত পোশাকে দেখা যায়, যা তারা মনে করছে ধনীদের পোশাক। সেই অদ্ভুত পোশাক পরে তারা প্রতিবেশীদের সামনে বড়াই করতে থাকে। জুয়ান বিপুল পরিমাণ টাকা বের করে বাড়িওয়ালাকে বলে, নিন, এই হচ্ছে আগামী 100 বছরের ভাড়া। বাড়িওয়ালার টাকার পরিমাণ দেখে অবাক হয়ে যায়, বুঝতেই পারে না এত টাকা ওদের কাছে এলো কিভাবে। কিন্তু জুয়ানের নাটক এখানে শেষ হয় না। প্রতিবেশীরা দেখে যে সে দামি গাড়িতে চড়ে আসে, সঙ্গে সুন্দর সুন্দর মেয়েরাও। এরপর জুয়ান শহরের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানিতে যায় নিজের জন্য স্বপ্নের প্রাসাদ কেনার, যেখানে সে তার এক্স গার্লফ্রেন্ডের মুখোমুখি হয়। সে তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে এসেছে। সেই নতুন বয়ফ্রেন্ড যে 15 মিলিয়নের একটি ভিলা কিন্তু রাজি হচ্ছে না। জুয়ার সেক্রেটারিকে খুব আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে, আমাকে শহরের সবচেয়ে এক্সক্লুসিভ প্রাসাদটা দেখাও। সে পকেট থেকে কেশ টাকা বের করে তাৎক্ষণিক পেমেন্টও করে দেয়। তার এক্স গার্লফ্রেন্ড তা দেখে অনুতপ্ত হয়। এই ভেবে আফসোস করতে থাকে যে সে জুয়ানকে কেন ছেড়ে গিয়েছিল। সেদিন রাতে জুয়ান টিয়ানকে নিয়ে নতুন কেনার প্রাসাদে যায় এবং বলে, আন্দাজ করো তো কি হয়েছে। টিয়ান উত্তর দেয়, সবাই বলা বলি করছে তুমি নাকি 40 মিলিয়নের একটা প্রাসাদ কিনেছ। জুয়ান কিছুটা হতাশ হয়ে পড়ে, কারণ তার সারপ্রাইজটা নষ্ট হয়ে গেছে। তবে সে মন ভালো রেখে সেলিব্রেশন চালিয়ে যায়। পার্টিতে অতিথিরা টিয়ানকে নতুন বাড়ির জন্য শুভেচ্ছা জানাতে থাকে। যেহেতু টিয়ান দেখতেই পায় না, জুয়ান একজন মেয়েকে ডেকে আনে, যে টিয়ানকে প্রাসাদের রাজ ঝাড়বাতি থেকে শুরু করে সব সুন্দর সুন্দর দৃশ্য বর্ণনা করতে থাকে। এক পর্যায়ে জুয়ান সব অতিথিদের সামনে টিয়ানকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু টিয়ান সে প্রস্তাব না করে সেখান থেকে বেরিয়ে যায়। জুয়ান তার পিছু পিছু গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো না? টিয়ান তো দেয়, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তখন জুয়ান বলে, তাহলে তুমি সবার সামনে আমাকে অপমান করলে কেন? টিয়ান তখন বলে, তোমার ভালোর জন্য। যদি আমরা বিয়ে করি তুমি সারা জীবন আমার জন্য লজ্জায় থাকবে, কারণ আমি অন্ধ আর তুমি ধনী। জুয়ান তাকে বুঝিয়ে বলে, আমি আসলে ধনী নই, এই সবকিছুই আমার শিল্প থেকে এসেছে। টিয়ান ধরে নেয় জুয়ান হয়তো তার পেন্টিং গুলো বিক্রি করে বড় লোক হয়েছে। তখন জুয়ান তাকে এলিয়েনদের জাদুকরি কলমের পুরো ঘটনাটি খুলে বলে। গল্প শুনে টিয়ান বলে, তুমি তাহলে আমার জন্য চোখ আঁকো, যাতে আমি আবার দেখতে পারি। আইডিয়াটা জুয়ানের খুব পছন্দ হয় এবং সে একজোড়া সুন্দর চোখ আঁকে। তারা অপেক্ষা করে যে চোখগুলো টিয়ানের শরীরে আসবে, কিন্তু না, হঠাৎ চোখগুলো তার বন্ধুর কাঁধে গজিয়ে ওঠে, যা দেখতে খুব ভয়াবহ। তারা তাড়াতাড়ি করে আকাশ চোখগুলো মুছে ফেলে। এরপর তারা ভাবে পুরো মুখ আঁকলে কি হয় দেখা যাক। তারা টিয়ানের পুরো শরীর এবং মুখমণ্ডল আঁকে, চোখও আঁকে। এতে প্রায় 5 ঘন্টা সময় লেগে যায়। আকাশ শেষ হলে টিয়ান অস্থির
অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে, কিছুই ঘটে না। টিয়ান ভাবে তারা বুঝে তার সঙ্গে মজা করছে। হতাশ হয়ে সে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু ঘরের দরজার সামনে পা বাহিরে দেওয়া মাত্র সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর পেন্টিং এর ভেতর থেকে চোখ খুলে সে আবার ফিরে আসে। অবশেষে ম্যাজিক কাজ করেছে, টিয়ান এখন দেখতেও পাচ্ছে। এরপর জুয়ান টিয়ানকে নিয়ে ঘুরতে বের হয়। এদিকে তার বন্ধু মঙ্গল, যে কিনা একটি টিকটকারের ভক্ত ছিল, শেষ পর্যন্ত তার প্রেমেই পড়ে যায়। তাদের দুজনের জীবন পুরোপুরি বদলে যায়। একসময় জুয়ান নিজের আঁকা ছবিগুলো প্রদর্শনের জন্য একটি আর্ট এক্সিবিশনের সুযোগ পায়। হঠাৎ একজন বিখ্যাত অভিনেত্রী তার সিনেমার শুটিং সেটে অদ্ভুতভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, আর ঘটনাটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সবাই অবাক হয়ে যায় তার চোখের আবার কি হলো। ঠিক তখনই শহরের একটি ব্যাংক থেকে উধার হয়ে যায় টাকা ও জোয়ানের টাকার সিরিয়াল নাম্বার প্রায় একই হওয়ার কারণে পুলিশেরও নজরে আসে। সিকিউরিটি ক্যামেরায় এটি স্পষ্ট দেখা যায়। পুলিশ এই ঘটনায় বেশ চিন্তিত হয়ে পড়ে। এই সুযোগে লিচং, যে কিনা জোয়ানের পুরনো প্রতিদ্বন্দ্বী, হিংসায় ভুগতে থাকে। সে পুলিশকে বলে, জোয়ান রাতারাতি এত ধনী হয়েছে, নিশ্চয়ই ওই চোর, ওকে ধরুন। একদিন পুলিশ হঠাৎ করে একটি আর্ট এক্সিবিশনের মাঝে গিয়ে জোয়ান আর মঙ্গলকে গ্রেফতার করে, যেখানে তাদের পেন্টিং গুলো বিক্রি হচ্ছিল। জোয়ান আর মঙ্গল বলে, আমরা তো কিছুই চুরি করিনি, আমাদের কাছে একটা জাদু আছে, যা আমরা চাইলে যে কোনো কিছুই পেতে পারি। তারা পুলিশকে ম্যাজিক পেনের কথা বলে না। পুলিশ তাদের কথায় হাসতে হাসতে বলে, তাহলে একটা ফেরারি গাড়ি চাও। জোয়ান ও মঙ্গল বলে, জাদু কাজ করার সময় কেউ যেন না থাকায়। হঠাৎ করে পুলিশ স্টেশনের সামনেই একটি লাল ফেরারি গাড়ি চলে আসে। চুরির কোনো প্রমাণ না থাকার কারণে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে হয়। ওই রাতে হঠাৎ দরজায় আবারও কেউ টোকা নাড়ে। দুজনই ভয়ে আতঙ্কিত হয়ে ভাবে পুলিশ বুঝি আবার ফিরে এসেছে, কিন্তু না, এবার এসেছে জোয়ানের এক্স গার্লফ্রেন্ড, যে কিনা জুয়ানকে টাকার লোভে ছেড়ে গিয়েছিল। জুয়ান জানতে পারে তার প্রতিদ্বন্দ্বী লিচং সেই এক্সের বর্তমান স্বামী। হিংসার বশবর্তী হয়ে তার সঙ্গে খুব খারাপ আচরণ করছে। সেই এক্স গার্লফ্রেন্ড এখন অনেক কান্না জড়িত কণ্ঠে জুয়ানের কাছে ক্ষমা চাইছে, বলে, আমি তোমাকে ছেড়ে গিয়ে শুধু টাকার পিছনে ছুটেছি, এখন আমি আমার স্বামী লিচুংকে ডিভোর্স দিচ্ছি। তবে জুয়ান তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আসলে কোনো ভুল করনি, আমি আমাদের সম্পর্কে কোনো গুরুত্বই দিইনি। আমার বাবা হাসপাতালে ছিলেন এবং খুব অসুস্থ ছিলেন, তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, আর তখন সেই টাকা তোমার স্বামী দিয়েছিল, তাই নিজেকে অপরাধী ভেবো না। তারপর তারা পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়ে জুয়ান ম্যাজিক পেনের পুরো ঘটনাটা খুলে বলে। সে তাকে কলমটা দেখানোর জন্য সেফ খুলতে একটা বিশাল বিপদ ঘটে। আসলে জুয়ান এক্স গার্লফ্রেন্ডের স্বামী পোশাকে লিচং এর একটি গোপন ক্যামেরা লাগিয়ে রেখে দিচ্ছিল, যার মাধ্যমে পুরো ঘটনাটি লিচং শুনছিল। গোপন ক্যামেরার মাধ্যমে লিচং সব শুনে ফেলে এবং জাদুকরি কলমের রহস্যও জেনে যায়। অন্যদিকে একজন পুলিশ অফিসার রিপোর্ট পড়ে জানতে পারে একদিন অটো এক্সপার্ট থেকে ফেরারি গাড়িটি উধার হয়ে গিয়েছে, যেটা জুয়ান বানিয়েছিল। অফিসার সুদা জুয়ানের বাড়িতে এসে হাজির হয় এবং জাদুকরি ডিভাইসটির দাবি করে। সে কড়া হুঁশিয়ারি দেয়, যদি না দাও তাহলে তোমরা চোর হিসেবে অভিযুক্ত হবে, কিন্তু যেহেতু জাদুর বিষয়ে আইনে কোনো উল্লেখই নেই, যদি পেনটা দিয়ে দাও তাহলে কোনো অভিযোগ করা হবে না। জুয়ান বিন্দুমাত্র না ভেবে পেনটা ফিরিয়ে দিতে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে পেনটি ইতিমধ্যে চুরি হয়ে গেছে। লিচং সেটি চুরি করে নিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে ব্যবহার করা শুরু করেছে। প্রথমে লিচং একটি দারুণ আর্ট গ্যালারি বানায়, যা সে সারা জীবন স্বপ্ন দেখেছিল। এরপর সে রাজকীয় পোশাক এবং প্রাচীন চীনের প্রাসাদের আদলে একটি বিশাল প্রাসাদ বানায়, যা পুরোপুরি চীনের ঐতিহ্যের নকল। এরপর সে নিজের স্ত্রীকে বেঁধে নির্যাতন করতে থাকে। তারপর সে ম্যাগাজিনের কভার থেকে সুন্দর একটি মেয়েকে তৈরি করে, যাকে সে বিয়ে করতে চায়। বাস্তবে ওই সুন্দরী বিউটি কুইনটি হঠাৎ গায়েব হয়ে লিচং এর বানানো দুনিয়ায় এসে পৌঁছে যায়। লিচং এর এসব কর্মকাণ্ড দেখে পুলিশের নজরে চলে আসে। এক পুলিশ অফিসার লিচংকে জানায়, এই পেন দিয়ে নিচে থেকে কিছু সৃষ্টি হয় না, এটি অন্য জায়গা থেকে জিনিসগুলো চুরি করে আনে, অর্থাৎ তুমি আসলে চুরি করেছ। কিন্তু লিচং তা মানতে অস্বীকার করে এবং বলে, আমি কিছু ভুল করিনি, আমি তো শুধু আঁকি। তার অ্যাসিস্ট্যান্ট তখন বলে, চলুন আমরা এমন একটি গ্রহ বানাই যেখানে পুলিশ কখনোই পৌঁছাইতেই পারবে না। এরপর সে এলিয়েনের স্পেসশিপ আঁকে, কিন্তু সে স্পেসশিপ সবার সামনে এসে হাজির হয় এবং তার সঙ্গে এলিয়েনরাও রেগে মাটিতে নেমে আসে। তারা অনেক বেশি রাগ হয়ে জিজ্ঞেস করে, কে আমাদের ডেকেছে আর আমাদের ডিভাইসটা কোথায়। সবাই খুব ভয় পেয়ে যায়। লিচং তখন একটি ট্যাঙ্ক বানিয়ে অ্যাসিস্ট্যান্টদের নিয়ে তাতে উঠে এলিয়েনদের দিকে কামান তাক করে, কিন্তু এলিয়েনরা সহজেই কামানের নল ঘুরিয়ে সেটি লিচংদের দিকে তাক করে দেয়, কারণ তাদের শক্তি মানুষের থেকে অনেক বেশি। তারা লিচংকে অনেক বেশি পেটায়। অবশেষে লিচং আত্মসমর্পণ করে এবং ডিভাইসটি ফিরিয়ে দেয়, কিন্তু তখন এক এলিয়েন ভীষণ রেগে যায়, কারণ ডিভাইসটি কলমের রূপে তৈরি করা হয়েছে। সে পেনটি লিচং এর মুখের সামনে ধরে রাগান্বিত অবস্থায় জবাব চায়। ঠিক তখনই মুহূর্তে জুয়ান এগিয়ে এসে স্বীকার করে নেয়, ডিভাইসটি পেন হিসেবে আমি বানিয়েছি, লিচং এর সঙ্গে জড়িত নয়। এলিয়েন জুয়ানের সততা দেখে মুগ্ধ হয়। সে বলে, তোমাদের এই গ্রহতেও আমাদের মতনই ভালো মন্দ দুটোই আছে। তারা ডিভাইসটা নিয়ে শান্তিপূর্ণভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার আগে জুয়ান একটি বিশেষ অনুরোধ
অনুরোধ করে পেন দিয়ে বানানো সবকিছু যেন আবার তার আগের জায়গায় ফিরে যায়। এলিয়েনরা সেই অনুরোধ মেনে নেয়, ফলে সবকিছু আসল জায়গায় ফিরে যায়। টিয়ানের চোখ, পাইপ, লিজিংয়ের পোশাক সবকিছুই। এদিকে পুলিশ ও হেলিকপ্টারও সেখানে এসে পৌঁছায়, কিন্তু যেহেতু স্পেসশিপে চলে গেছে, এলিয়েনরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ভিটিকেনকে অপহরণ করার অভিযোগে লিজং ও তার সহকারীদের গ্রেফতার করে। লিজং এর স্ত্রী জোয়ানের কাছে ক্ষমা চায়। সে জানে তার পোশাকে ক্যামেরা আছে, সে জানতো না। এভাবে ম্যাজিক পেনের গল্প শেষ হয়, জীবন আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এটাই ছিল আমাদের গল্পের হ্যাপি এন্ডিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।